সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আমি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে এর আগের দিন একটি ক্লাস নিয়েছিলাম। কমপ্লিটিং সেন্টেন্সে যে এক্সেপশনাল রুলস, যেগুলো সাধারণত সচরাচর 9-10 লেভেলে ব্যবহৃত হয় না, অথচ মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেই সেন্টেন্সগুলো ভালো করে শেখার জন্য এবং যেহেতু তোমরা ক্লাস 10 এসএসসি পরীক্ষার সামনে তোমাদের প্রস্তুতির জন্য, ভালো প্রস্তুতির জন্য আমি ওই ক্লাসের বাকি অংশ নিচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, কিন্তু টাইম ক্লজ। এই টাইম ক্লজ সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে তোমাদের অনেক সময় যখন সেন্টেন্সটা কমপ্লিট করো সেখানে গ্রামেটিক্যাল মিস্টেক হয়। আর তোমরা জানো যে কমপ্লিটিং সেন্টেন্সে যখন উত্তর মূল্যায়ন করা হয় তখন দুটো জিনিস দেখা হয়, যে সেন্টেন্সের সাথে বাকি অংশ সঙ্গতিপূর্ণ কিনা, অর্থাৎ মিনিং ঠিক আছে কিনা, আর দ্বিতীয়ত তার গ্রামেটিক্যাল স্ট্রাকচার ঠিক আছে কিনা। এই দুটো বিষয় লক্ষ্য করা হয়। এখন টাইম ক্লজের যে সমস্ত সেন্টেন্স, সেখানে অনেক সময় শিক্ষার্থীরা সেন্টেন্সটা তৈরি করতে পারে, কিন্তু সেখানে গ্রামেটিক্যাল মিস্টেক হওয়ার কারণে সেন্টেন্সটি কাটা যায়। তা সেটি যাতে না ঘটে তার জন্য আমি এই বিষয়টি আলোচনা করছি। তোমরা জানো যে অতীতে যদি দুটো কাজ সংগঠিত হয়, সেই দুটো কাজকে যদি আমরা একটা সেন্টেন্সের মধ্যে দুটো ক্লোজ দিয়ে আনি তখন কিভাবে লিখি দেখো। যেমন, দি পেশেন্ট died after the doctor had come। এখানে দেখো একটি সেন্টেন্সে দুটি ঘটনা, একটা দি পেশেন্ট ডাইড আর আফটার দি ডক্টর হ্যাড কাম। এক্ষেত্রে দুটি ঘটনা ঘটেছে, রোগী মারা গিয়েছে, ডাক্তার এসেছে। তো আমরা জানি যে অতীতে যে দুটো কাজ সংঘটিত হয়, এর ভিতরে এটা যদি আমরা আফটার বা বিফোর দিয়ে লিখি সেক্ষেত্রে যে কাজটি আগে ঘটবে সেটিকে আমরা পাস্ট পারফেক্টে লিখব। কারণ পাস্ট পারফেক্ট এই টেন্সটি গঠিত হয়েছে তাকে মর্যাদা দেওয়ার জন্য যে সে সিনিয়র। পাস্ট ইনডিফিনিট দিয়েও কাজ চালানো যেত, কিন্তু সিনিয়রিটির মর্যাদা দেওয়ার জন্য আমরা কোনো সেন্টেন্স বা ক্লোজকে পাস্ট পারফেক্টে লিখি যে সে অন্যটার তুলনায় সে সিনিয়র। তো এখানে ঘটনা ঘটার দিক দিয়ে ডাক্তার পূর্বে এসেছে, তারপরে ডাক্তার আসার পরে রোগী মারা গিয়েছে। অতএব ডাক্তার আগে এসেছে, এই কারণে এটা কিন্তু পাস্ট পারফেক্ট, যেহেতু এটা ঘটেছে আগে, এ সিনিয়র। আর এইটা পরে ঘটেছে, এই কারণে এটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে লিখছি, যেটা আমরা এর পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে সিনিয়রিটির বিষয়টি, যে আগে ঘটে তাকে আমরা পাস্ট পারফেক্টে লিখি। সব কনজাংশনে তা লেখা হয় না, সেটাও বলা হয়েছে। কারণ কিছু কনজাংশন এই আচরণ বিধি মেনে চলে, যেমন আফটার মেনে চলে। আবার কিছু কনজাংশন আছে যে তারা এই আচরণ বিধি মানে না। এটা আমরা বলেছি যে আমাদের ব্যক্তিগত জীবনেও এই ঘটনা ঘটে যে কেউ কেউ সিনিয়রিটির মর্যাদা দেয়, কেউ কেউ দেয় না। তো এখানে আফটার বিফোর এরা কিন্তু সিনিয়রিটির মর্যাদা দেয়, এরা যেটা আগে ঘটছে সেটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখছি। এটা অতীতের ঘটনা। কিন্তু এখন যদি দেখা যায় যে এই ঘটনাটা ভবিষ্যতে ঘটবে, সেক্ষেত্রে আমরা কি করব? এটা তো অতীতের দুটো ঘটনা, যেটি পূর্বে ঘটেছে ঘটনার দিক দিয়ে সেটিকে পাস্ট পারফেক্টে লিখেছি, যেটি পরে ঘটেছে সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিটে লিখেছি। কিন্তু এই ধরনের ঘটনা যদি ভবিষ্যতে ঘটে সেক্ষেত্রে কি করব? ধরো, শি উইল সুইম আফটার। এখন দেখো এখানে হওয়া উচিত, যে আমি লিখে নেই হওয়া উচিত, কিন্তু লেখা যাবে না। আফটার শি হ্যাজ সেন্সড her
ড্রেস। এটি ভবিষ্যতের ঘটনা। ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে, একটা সে সাঁতরাবে, তারপরে তার ড্রেস চেঞ্জ করার পরে। তো এক্ষেত্রে ড্রেস চেঞ্জ আগে করবে, তারপরে সাঁতরাবে। তা নিয়ম অনুযায়ী আমরা জানি যে আফটারের পরে যে ক্লোজটা থাকে এটা পূর্বে ঘটে, অতএব সে পারফেক্ট টেন্সে হবে। যে পূর্বে ঘটে সে পারফেক্ট হয়, যে পরে ঘটে সে ইনডিফিনিট হয়। এখানে যেমন যে পূর্বে ঘটেছে সে পারফেক্ট, যে পরে ঘটেছে সে ইনডিফিনিট। এক্ষেত্রেও আফটারের পরে যে থাকবে সে পূর্বে ঘটে, সে ড্রেস চেঞ্জ করবে, তারপরে সাঁতরাবে, ওই ঘটনাটি আগে। তা সে হিসেবে এটি কিন্তু ফিউচার পারফেক্টে লেখা উচিত ছিল। এটি লেখা উচিত ছিল শি উইল হ্যাভ চেঞ্জ, যেটা ফিউচার পারফেক্ট যেভাবে লিখি, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শি উইল হ্যাভ চেঞ্জড হার ড্রেস। কিন্তু তোমরা জেনে রাখবে যে আফটার দিয়ে যে ক্লোজটি গঠিত হলো এটি একটি টাইম ক্লোজ। এই টাইম ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজটা ফিউচারে ঘটলেও আমরা কিন্তু তাকে ফিউচার টেন্সে লিখতে পারবো না, আমাদের লিখতে হবে প্রেজেন্ট টেন্সে। কারণ টাইম ক্লোজগুলো কখনোই ফিউচারে হয় না, এটা ঘটবে ফিউচারে, কিন্তু আমাদের লিখতে হবে প্রেজেন্টে। ফিউচার পারফেক্ট হওয়ার কথা ছিল, ওই পারফেক্টই থাকবে, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টে হবে। তো লক্ষ্য করে দেখো যে যখন আমরা টাইম ক্লোজ লিখি, যে আফটার দিয়ে যে সাবঅর্ডিনেট ক্লোজটা গঠিত হলো এটা একটা টাইম ক্লোজ, একটা সময়ের বিষয়। এই টাইম দিয়ে যে কনজাংশন যেগুলো আছে, এই কনজাংশন দিয়ে গঠিত সাবঅর্ডিনেট ক্লোজ ফিউচারে ঘটলেও বাস্তবে, কিন্তু তার টেন্সটা ফিউচারে নেওয়া যাবে না। তাকে ফিউচারে হয়তো যে টেন্সে ফিউচারে পারফেক্টে লেখার কথা, যেহেতু আফটারের পরে আছে সে পারফেক্ট হবে, যেহেতু সে পূর্বে ঘটেছে, কিন্তু ফিউচার পারফেক্ট না লিখে তাকে লিখতে হবে হলো প্রেজেন্ট পারফেক্টে, ফিউচারে লেখা যাবে না। আর এটা তোমরা জানো যে আমরা অনেক টেন্সই যে টেন্সে লিখি সে কিন্তু প্রকৃত সেই টেন্স না। আমরা অনেক সময় পাস্ট ইনডিফিনিট লিখি, ইট ইজ হাই টাইম উই লেফট দ্য প্লেস, এখনই উপযুক্ত সময় আমাদের জায়গাটি ছেড়ে যাওয়ার, কিন্তু সময়টা তো এখন, কিন্তু আমরা লিখি কিন্তু পাস্ট ইনডিফিনিটে, উই লেফট দ্য প্লেস। যে পাস্ট ইনডিফিনিটে লিখি, এটা যদিও পাস্ট ইনডিফিনিটে লিখি, কিন্তু সে কিন্তু রিয়েলি পাস্ট না, এটা আনরিয়েল পাস্ট। তো এটাও কিন্তু রিয়েল, কিন্তু প্রেজেন্ট টেন্স না, এটা কিন্তু ফিউচার। সে ভবিষ্যতে ড্রেস চেঞ্জ করবে, তারপরে সাঁতরাবে, কিন্তু আফটারের পরে আমরা ফিউচার লিখতে পারবো না, টাইম ক্লোজ এইভাবে লেখা যায় না। এরপরে আরও দেখো, এই ক্ষেত্রে যেন এই ভুলটা না হয় যে না এটা ফিউচারের, তা আফটারের পূর্বে ফিউচার ইনডিফিনিট আছে, অতএব আফটারের পরে হবে ফিউচার পারফেক্ট। আফটারের পরে তো পারফেক্ট হয়, তো ফিউচার পারফেক্ট তা কখনোই লেখা যাবে না। এরকম আরও কিছু উদাহরণ দেখো যে টাইম ক্লোজগুলো আমরা কিভাবে লিখি। অতীত নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ফিউচার নিয়ে সমস্যা আছে। যেমন ওয়েট আনটিল আই কাম ব্যাক। এখানে আনটিল হলো একটা সময়, যে পর্যন্ত। এখানে বলা হচ্ছে অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতেই থাকবে, করতেই থাকবে। কতক্ষণ অপেক্ষা করতে থাকবে? তোমাকে বলা হলো আনটিল আই কাম ব্যাক। তো এটা তো আমি ফিরে আসবো ভবিষ্যতে, ভবিষ্যতে আমি ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করতে থাকবে। আনটিলের বিষয়টা কিভাবে হয় তা তো জানো, যে আনটিলের আগেরটা কিন্তু যে টেন্সে লেখে, এখানে হয়তো ইম্পারেটিভ সেন্টেন্সে লেখা হয়েছে, কিন্তু এটা কিন্তু চলতে থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আনটিলের আগে যেটা লেখা হয় এটা কিন্তু কন্টিনিউয়াস, যে তুমি অপেক্ষা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, তুমি এটা কন্টিনিউ করতেই থাকবে। যদিও কন্টিনিউয়াসে লিখি নেই, কিন্তু আনটিলের আগেরটা কিন্তু ইনডাইরেক্টলি সেটা কন্টিনিউয়াস, যে তোমাকে অপেক্ষা করতেই হবে, করতেই হবে। কতক্ষণ? যে যতক্ষণ না আমি ফিরে আসি। ফিরে আসলে তুমি চলে যাও, ফিরে আসার সাথে সাথেই তোমার এই কাজটা বন্ধ, আর অপেক্ষা করতে হবে না, আগেটা অফ হয়ে যাবে। কিন্তু আনটিলটা তো এটা টাইম ক্লোজ, যে যতক্ষণ না। তা আনটিল দিয়ে যে সাবঅর্ডিনেট ক্লোজটা লেখা হলো এটা কিন্তু ঘটনা ফিউচারের, কিন্তু দেখো আমরা ফিউচার ইনডিফিনিট, যে আমি ফিরে আসবো, কিন্তু ফিউচার ইনডিফিনিটে না লিখে আমাদের লিখতে হবে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে। কারণ এই টাইম ক্লোজ ফিউচারে লেখা যায় না, সাবঅর্ডিনেট ক্লোজটা লেখা যায় না, এ পাশেরটা লেখা যাবে, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লোজটা আমাদেরকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। আরও কিছু উদাহরণ দেখো। আগেরটা রেখে দেই, ওয়েট আনটিল আই কাম ব্যাক। দেখো ফিউচার, কিন্তু আমরা লিখছি কিন্তু প্রেজেন্টে। এইবার
ওয়েট as long as it rains। এর কি অর্থ বহন করে? দেখো আনটিল আর এটার মধ্যে পার্থক্য দেখো। আনটিলের আগের কাজটি চলতে থাকে, যে অপেক্ষা করো 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 করতেই থাকো যতক্ষণ না আমি ফিরে আসি। ফিরে আসলে তোমার অপেক্ষা বন্ধ, অপেক্ষা শেষ। আর অ্যাজ লং অ্যাজ যখন দেয়া হয় তখন দুটোই কিন্তু কন্টিনিউ করতে থাকে। তুমিও অপেক্ষা করতে থাকবে, বৃষ্টিও চলতে থাকবে। মানে বৃষ্টি চলছে যতক্ষণ বৃষ্টি হবে, যতক্ষণ, এটা হলো আনটিল যতক্ষণ না, আর এটা হলো যতক্ষণ। যতক্ষণ বৃষ্টি হবে অপেক্ষা করবে, যেই বৃষ্টি শেষ অপেক্ষাও শেষ। দুটোই কিন্তু চলতে থাকবে। আগেরটার আর এটার ভিতরে ডিফারেন্সটা দেখো। এটা হলো তোমার চলতে থাকবে কিন্তু এটা হওয়ার সাথে এটা বন্ধ, আর এখানে দুটোই চলতে থাকবে, যে অপেক্ষা করতে থাকবে যতক্ষণ বৃষ্টি হয়, কিন্তু পরেরটা বন্ধ হয়ে গেলে কিন্তু আগেরটা বন্ধ হবে। এটা নির্ভর করবে পরেরটার উপরে, আগেরটার উপরে না। আগেরটা বন্ধের সাথে পরেরটা রিলেশন নেই, রিলেশন হলো পরেরটা। বৃষ্টি যেই মানে চলতেছে, তুমি অপেক্ষা করতেছো, দুটোই চলতেছে একই সাথে, কিন্তু যেই বৃষ্টি বন্ধ তোমার অপেক্ষাও শেষ, বন্ধ। এটা আর এটার ভিতরে ডিফারেন্স দেখো। এটার আগেরটা হলো মানে চলতে থাকে, যে টেন্সেই আমি লিখি কিন্তু এটা চলতে থাকবে, কিন্তু পরেরটা কিন্তু হওয়ার সাথে সাথে আগেরটা বন্ধ হয়ে যাবে। আর এক্ষেত্রে হলো দুটোই চলতে থাকবে, কিন্তু পরেরটা বন্ধ হওয়ার সাথে এটাও বন্ধ হয়ে যাবে। যে অপেক্ষা করো অ্যাজ লং অ্যাজ ইট রেইন, যতক্ষণ বৃষ্টি হয়। বৃষ্টি যতক্ষণ অপেক্ষা করো, বৃষ্টি শেষ হলেই তোমার অপেক্ষার দরকার নেই। কিন্তু এটা তো একটা টাইম ক্লোজ, এটাও ফিউচারকে ইন্ডিকেট করতে, যে তুমি অপেক্ষা করতে থাকবে, এটা এখন না, ধরো ভবিষ্যতের জন্য। কিন্তু সেক্ষেত্রে তোমাকে কিন্তু এটা ফিউচারে লেখা যাবে না যে ইট উইল রেইন। এটাকে টাইম ক্লোজ যেহেতু, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে। কিন্তু এটা যদি পাস্ট ইনডিফিনিট হইতো, যে হি ওয়েটেড, তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট হইতো। পাস্ট টেন্সে কোনো সমস্যা নেই, কিন্তু ফিউচারের যে সাবঅর্ডিনেট ক্লোজ সেটাকে ফিউচারে লেখা যাবে না, টাইম ক্লোজ হলেই সেটাকে প্রেজেন্টে লিখতে হবে। আরও উদাহরণ দেখো, যে মুছে ফেলি। ভবিষ্যতের হয়তো কথা বলা হচ্ছে, যে যখন তুমি আসবে তোমাকে আমি সাহায্য করব। ধরো যে বাংলাটা লিখেই নেই বোঝার সুবিধার্থে, যখন তুমি আসবে আমি তোমাকে সাহায্য করব। এটা তো ভবিষ্যতের কথা, যে বলা হলো যে তুমি যখন আসবে তখন আমি তোমাকে সাহায্য করব। কিন্তু যখন তুমি আসবে এটা তো হোয়েন দিয়ে লিখতে হবে। এই যে হোয়েন দিয়ে যখন লিখছো, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা ফিউচারে লেখা যাবে না। লিখতে হবে হলো হোয়েন, হওয়া উচিত ছিল হোয়েন ইউ উইল কাম, কিন্তু লিখতে হবে হোয়েন ইউ কাম। হোয়েন ইউ কাম, যখন তুমি আসবে। এটা উইল লেখা যাবে না, কারণ হলো যে এটা টাইম ক্লোজ একটা, যে যখন তুমি আসবে, এটা ফিউচারকে ইন্ডিকেট করছে, কিন্তু ফিউচারে লেখা যাবে না, লিখতে হবে প্রেজেন্টে। টাইম ক্লোজগুলো ফিউচারে হয় না। হোয়েন ইউ কাম এটা হবে, মেইন ক্লোজটা হবে আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। এটা দেখো, এটা প্রেজেন্ট, এটা ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে যখন আসবে, কিন্তু আমরা লিখি প্রেজেন্ট ইনডিফিনিটে। আসবে ফিউচার ইনডিফিনিট হওয়ার কথা, তা না হয়েও ইনডিফিনিট হবে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো এই সেন্টেন্সগুলো যখন কমপ্লিটিংয়ে আসে এরকম টাইম ক্লোজ দিয়ে, এরকম হোয়াইল দিয়েও হয় একই কথাই, যে টাইম ক্লোজগুলো যখন আসে তখন শিক্ষার্থীদের গ্রামার সঠিকভাবে না জানার কারণে তারা কিন্তু ওই টাইম ক্লোজগুলো ভুল টেন্সে লিখে ফেলে, যার ফলে তাদের সেন্টেন্স কাটা যায়। কারণ সেন্টেন্স মূল্যায়ন করার সময় কিন্তু দুটো দিক দেখা যায়, যে সেন্টেন্সটা মিনিংফুল কিনা, যে সেন্টেন্সটা লেখা হয়েছে এটা অর্থপূর্ণ কিনা, আর 2 নম্বরে হলো তো সে গ্রামেটিক্যাল অ্যাকুরেসি আছে কিনা। প্রথমে মিনিংফুল হয়েছে কিনা, মিনিংফুল না হলে তো এমনি কেটে দেওয়া হয়, যে কনটেক্সটের সঙ্গে মিলেই নেই। আর যখন দেখা গেল যে না, কনটেক্সটের সঙ্গে মিলছে, মিনিংফুল হয়েছে, তখন গ্রামার সাইড থেকে দেখা হয়। গ্রামার যখন আবার দেখা যায় যে দ্বিতীয়বার যখন সেকেন্ড স্টেপে গ্রামার টেস্ট করা হয়, যে গ্রামার ঠিক আছে কিনা, কনটেক্সট তো ঠিক আছে, কিন্তু গ্রামারের তার মিল নেই। আর যেহেতু এটা গ্রামারের টেস্ট, সেখানে গ্রামেটিক্যাল অ্যাকুরেসি না থাকলে তো কেটে দিবেই। তো টাইম ক্লোজ সম্পর্কে যে সাধারণত তোমাদের যে ভুলগুলো হয়,
সেটা তোমরা এখন বুঝতে পারলে। আমরা পরের ধাপে যাই, এটা আরও বিস্তৃত আছে, কিন্তু আমরা এখন নেক্সট স্টেপে চলে যাই। যে আমাদের কাজই হচ্ছে আজকে যে এক্সেপশনাল যে রুলগুলো, যেগুলো সচরাচর হয় না বা মানে ভুল করে, এই টাইপেরগুলো, যে কমন হয়তো পাওয়া যায় না, আনকমন আসে, আবার কমন থাকলেও ভুল করে, এগুলো নিয়ে আলোচনা। আমাদের এর পরের ধাপে আসে হলো যে এই স্ট্রাকচারটা, এটা একটু বুঝে নাও, ওটা তোমরা জানো, তারপরেও বোঝা দরকার আসলে। নো সোনার হ্যাড আই reached the station then the train left। এটা তোমরা জানো, তারপরে এর ভেতরের বিষয়টি জানা দরকার, কারণ জ্ঞান আর অনুধাবন দুটো কিন্তু আলাদা। জ্ঞান তুমি জানো, এটা বোঝো না বোঝো তুমি জানো, এটা নলেজ, কিন্তু যখন সেটাকে বোঝো যে কেন ঘটে, সেটা হলো অনুধাবন বা আন্ডারস্ট্যান্ডিং বা রিয়েলাইজেশন বলে। আর এরপরে সেটাকে অন্য ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে অ্যাপ্লিকেশন, আর সেগুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ, সেটা হচ্ছে হায়ার অ্যাবিলিটি, উচ্চতর দক্ষতা। তো এখন ইংরেজিতেও কিন্তু ক্রিয়েটিভ, এটাও সৃজনশীল, কিন্তু এটা স্ট্রাকচার্ড নয়। মানে অন্য সাবজেক্টগুলোতে যেমন স্ট্রাকচার্ড, কাঠামোবদ্ধ, যে একটা স্টেম দিয়ে, উদ্দীপক দিয়ে, তারপরে কতে জ্ঞান, খতে অনুধাবন, গতে প্রয়োগ, ঘতে উচ্চতর, কিন্তু ইংরেজিতে ওইভাবে না, এটা এরকম কাঠামোর মধ্যে নেই, এটা বিচ্ছিন্নভাবে আছে। যে এটা হয়তো জ্ঞানের প্রশ্ন, এটা অনুধাবনের প্রশ্ন, এটা প্রয়োগের প্রশ্ন, এটা উচ্চতর, বিচ্ছিন্নভাবে, কিন্তু এরকম স্ট্রাকচার। আর এখানে উদ্দীপক আছে, যেমন তোমরা যখন একটা প্যাসেজ দেওয়ার পরে প্রশ্ন করা হয়, প্যাসেজটাই কিন্তু স্টেম বা উদ্দীপক। তো ইংরেজি যে ক্রিয়েটিভের বাইরে তা না, এটা ভুল ধারণা যে ইংরেজি ক্রিয়েটিভ নয়। ইংলিশও ক্রিয়েটিভ, কিন্তু ওই রকম সে কাঠামোর মধ্যে সে থাকতে রাজি নয়, যে না আমার এর ভিতরে 4টে প্রশ্ন করতে হবে, তা না। আমার যেখানে অনুধাবনের হওয়া দরকার সেটা অনুধাবন, যেখানে জ্ঞানের হওয়া দরকার সেটা জ্ঞান। এই তো এখানে দেখো যে জ্ঞান থাকলেই হয় না। এই স্ট্রাকচার আমরা কখন ইউজ করি? যে অতীতের দুটো ঘটনা, যে স্টেশনে পৌঁছা মাত্রই ট্রেন ছেড়ে দিল, মানে ঘটনাটা এমনভাবে ঘটছে যে তুমি এইভাবে যাচ্ছ, যেই স্টেশনে পা রাখছো, পা রাখার সাথে সাথেই ট্রেন ছেড়ে দিছে। পরিস্থিতি যদি এমন হয় তাহলে তুমি এইভাবে লিখতে পারবা যে পা রাখার সাথে সাথেই মানে স্টেশনে পা রাখার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিছে। মানে এত দ্রুত দুটো ঘটনা ঘটছে, যে পা রাখা, স্টেশনে পৌঁছানো, আর গাড়ি ছেড়ে দেওয়া এত দ্রুত ঘটছে যে এটা খালি চোখে কিন্তু মূল্যায়ন সম্ভব না। এটা থার্ড এম্পায়ারিং করা লাগবে স্ক্রিনে, যে আবার ব্যাক করে, রিলে করে, স্লো মোশনে দিয়ে, যে আগে কি পা দিল স্টেশনে না আগে গাড়ি ছেড়ে দিল। তো যদি দেখা যায় যে না, মানে পা দেওয়ার সাথে সাথেই গাড়ি ছেড়ে দিছে, মানে এত দ্রুত দুইটা ঘটনা ঘটছে, তবুও আগে পা দেওয়া হয়েছে স্টেশনে, অর্থাৎ পৌঁছানো হয়েছে, তারপরে গাড়ি ছেড়ে দিছে। ঠিক এই ধরনের মানে পরিস্থিতিকে তোমাকে এইভাবে লিখতে হবে। তখন কি করতে হবে? যে কাজটি আগে ঘটবে, যে আগে স্টেশনে পৌঁছাইছি তারপরে ট্রেন ছেড়ে দিছে, তা যে কাজটি আগে ঘটবে সেটিকে তোমার নো সোনার দিয়ে লিখতে হবে। নো সোনার দিয়ে, যেহেতু সে সিনিয়র টেন্স, অতএব তাকে পাস্ট পারফেক্টে লিখতে হবে। নো সোনার কিন্তু এই সিনিয়রিটি মেনে চলে, এটা মেনে চলে যে ও পাস্ট পারফেক্টে দেয়, ও যে আগে ঘটছে তাকে এই সিনিয়রের মর্যাদা দেয়, যে না সে সিনিয়র, তাকে স্পেশাল টেন্স, যেটা পাস্ট পারফেক্ট মর্যাদা টেন্স, সেটা তাকে দেওয়া হয় যে সিনিয়রিটি, তা সে এটাকে পাস্ট পারফেক্টে লিখবা। কিন্তু এখানে একটা ব্যতিক্রম দেখো, পাস্ট পারফেক্ট তো সাধারণত আমরা মানে অ্যাসার্টিভে কী করি, এই হ্যাড দেই সাবজেক্টের পরে, যে আই হ্যাড রিচড, সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে ভার্বের, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা পাস্ট ফর্ম না, পাস্ট পার্টিসিপল, যদিও দুইটার বানান এক। কিন্তু এই স্ট্রাকচারে হ্যাডটা লেখা হয় সাবজেক্টের আগে, পাস্ট পারফেক্টে লেখা হয়, কিন্তু হ্যাডটা সাবজেক্টের আগে লেখা হয়। এবং এইটাকে ইমফ্যাটিক করার জন্য আমরা অক্সিলারি ভার্ব আগে আনি, অনেক ক্ষেত্রে কিন্তু ইমফ্যাটিক, জোর দেওয়ার জন্য, যে নেভার এগেইন ডিড দ্য ওয়াটার লেভেল রাইজ সো হাই, এরকম ওঠা আর কখনো ওঠে নাই, ডিড আগে নিয়ে আসলাম। হ্যাঁ, তাহলে এইখানে যে হ্যাডটা লেখা হয়েছে এটা লিখবার জন্য, এটা পাস্ট পারফেক্টে লিখবে, হ্যাড আগে স্টেশন, এরপরে দেন দিতে হবে। দেন না, অনেকে ভুল করে এখানে THEN দিয়ে ফেলে, সাথে সাথে কাটা যাবে, কারণ এটা হলো কোরিলেটিভ কনজাংশন। এই ক্লোজের আগে বসবে নো সোনার, আর যেটা পরে ঘটবে তার আগে বসবে দেন। দেন দিয়ে এটাকে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, এটাকে পাস্ট পারফেক্ট,
আর এটাকে পাস্ট ইনডিফিনিট। এই একই স্ট্রাকচারে তুমি কি করতে পারবা, আমি এটাকে শেষ করি, যে এটাকে তুমি নো সুনারের পরিবর্তে তুমি হার্ডলি দিতে পারবা। একই বিষয়, একই অর্থ, হার্ডলি। কিন্তু হার্ডলি দিলে তোমার এই কনজাংশনটা, পরের কনজাংশনটা চেঞ্জ হয়ে যাবে, অর্থ সবই এক থাকবে, অর্থ এক, এই হ্যাডও আগে পাস্ট পারফেক্ট, কিন্তু তখন এইখানে দিতে হবে হোয়েন। হোয়েন আর অপ্রচলিত মানে এগুলো এখন ব্যবহৃত হয় না, না দেওয়াই ভালো, বিফোর, দুটো দেওয়া যাবে। আর কি করা যাবে, একই অর্থ, যে হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট বা বিফোর দ্য ট্রেন লেফট। আর একই অর্থে এরা সব সিস্টার স্ট্রাকচার, মানে বোন, একে অপরের বোন, একই অর্থ, সিস্টার স্ট্রাকচার এগুলো। এটা এর পরিবর্তে তুমি দিতে পারবা হলো স্কেয়ার্সলি, SCARCELO, স্কেয়ার্সলি দিলে তোমার এখানে হোয়েন দিতে হবে, বিফোর দেওয়া যাবে না, একই অর্থ, গঠন এক। আর এইটারই স্টেপ সিস্টার আছে, সৎবোন, মানে একই দলের না কিন্তু অর্থ এক, সেটা হলো অ্যাজ সুন অ্যাজ। এটা যদি দাও তাহলে কিন্তু দুইটার আগে কনজাংশন একটাই, অ্যাজ সুন অ্যাজ, তখন দুইটাই পাস্ট ইনডিফিনিট। আই রিচড দ্য স্টেশন, দেখো পাস্ট ইনডিফিনিটে লিখছি, এটা কিন্তু পাস্ট পারফেক্ট না। অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দি ট্রেন লেফট, এখানে দুইটাই পাস্ট ইনডিফিনিট। এখন বলবা এটা তো আগে ঘটছে, যে যেই মাত্র আমি স্টেশনে পৌঁছাইছি আগে, একই অর্থ। কিন্তু আমরা বলছি যে কিছু স্ট্রাকচার মানে এই সিনিয়রিটি মানে না, আর কিছু স্ট্রাকচার মানে যেমন এটা মানে না, অ্যাজ সুন অ্যাজ মানে না। আমাদের ভিতরে দেখবা যে আমরা এর আগের দিন বলছি যে একজন 92 সাল থেকে টিচার আর একজন 10 সালে পাশ করছে, সেও টিচার, দুইজনই কিন্তু টিচার, দুইজনই আমাদের পদ হলে অ্যাসিস্ট্যান্ট টিচার। এখন বলে বসে যে আপনিও অ্যাসিস্ট্যান্ট টিচার, আমিও অ্যাসিস্ট্যান্ট টিচার, কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হইলে কী হবে, যে 92 সালে সে যখন টিচিংয়ে ঢুকছে, ওর জন্মই হয়েছে 94 সালে, 10 সালে পাশ করছে, এক তো না, বয়সের দিক দিয়ে বেতনের দিক দিয়ে এক না। এই অ্যাজ সুন অ্যাজ এই স্ট্রাকচারটা মানে না, সে দুটাকেই বলে পাস্ট ইনডিফিনিট, কিসের আবার পাস্ট পারফেক্ট, সে এইভাবে চলে। এরকম স্ট্রাকচারের ভিতরে মানে কিছু আছে, সিনিয়রিটি মানে, কিছু মানে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি সেভ করা, দেখি তো।